11 সেপ্টেম্বর রোববার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। মহাসড়কে যানজট পরিস্থিতি কিছুটা উন্নতি, পদ্মায় ফেরি পারাপারে ভোগান্তি, লঞ্চের সূচি প্রায় স্বাভাবিক। কোরবানির হাটে বেচাকেনা বাড়ছে, দেশি গরুর চাহিদা বেশি, ভারত থেকে আসা পশুর সরবরাহ কম। টঙ্গীর ফয়েল কারখানা উদ্ধার অভিযান চলছে, আরও 6 কর্মীর মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে 31। নির্ধারিত সময়ে বাসে উঠতে পারছে না যাত্রীরা, যানজটের কারণে সময়সূচি মেনে ছাড়তে পারছে না বাস। তবে ধীরে ধীরে মহাসড়কগুলোতে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চাপ বেশি থাকায় যানবাহন চলছে ধীর গতিতে, ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রেনের যাত্রীদেরও। তবে দক্ষিণাঞ্চলে নৌপথের যাত্রা অনেকটাই স্বাভাবিক। টিকিট পাওয়ার কোনো আশাই নেই, কিন্তু স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি তাদের যেতেই হবে। তাই ট্রেনের ছাদে যাত্রার ঝুঁকির দিকে খেয়াল নেই কারোরই। রোববার কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের এমন ঢল দেখা গেছে সারাদিনই। তবে নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি কোনো ট্রেনই। কোনো ট্রেন ছাড়তে দেরি হয়েছে 4 ঘন্টা পর্যন্ত। সিলেটগামী পারাবত এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটির কারণে 1 ঘন্টা বন্ধ ছিল ঢাকা থেকে ট্রেন চলাচল। রাজশাহীতে যাব ধূমকেতুতে, 6টায় ছাড়ার কথা ট্রেনটা, বাট এখনো 3 ঘন্টা হলো, এখনো ট্রেন আসার খবর নেই। ভাবছিলাম যে 6টার সময় ট্রেন চলে আসবে, এতক্ষণে অর্ধেক রাস্তা পেয়ে যাব, কিন্তু ট্রেন আসতেছে না। উপচে পড়া যাত্রীর ভিড় দেখা যায়নি সায়দাবাদ বাস টার্মিনালে। তবে গাবতলী বাস টার্মিনালে গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা আরিচা মহাসড়কে যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও গাড়ি চলছে ধীর গতিতে। অপেক্ষার প্রহর বেড়েছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে চলা গাড়ির যাত্রীদের। 3-4 ঘন্টা যাবত ওয়েট করতেছি, তো বাস কখন আসবে জানি না। বললো যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আসবে, কিন্তু এখন বললো যে জ্যামে বসে আছে। আমাদের তো অনেক কষ্ট হইতেছে, একটু বাচ্চা ভোর 4টায় উঠছে, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া বাথরুম এখানে তো বুঝে নেই, এইভাবে বসে থাকা তো কষ্টই অনেক। সড়ক পথে যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। 4 লেন 8 লেন দিয়ে গাড়ি এসে যদি 2 লেনের ব্রিজে উঠে, প্রবলেম সেখানে হবেই। 3টি পয়েন্টে সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করছি এবং দায় স্বীকার করছি। তবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন নৌপথের যাত্রীরা। মোটামুটি সময় মেনেই সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পদ্মার তীব্র স্রোতে ভেঙে যাওয়া 22 ঘন্টা পর বেলা 2টার দিকে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট চালু হয়েছে। এরপর 4টি ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হয়। তবে পাটুরিয়া ঘাটে গতকাল থেকে লেগে থাকা জট এখনও স্বাভাবিক হয়নি। বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঘাট সমস্যা ও ফেরি চলাচল স্বাভাবিক না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছে ঘরমুখ মানুষ। পাটুরিয়া ফেরিঘাটে নদী পার হতে এসে অপেক্ষা করতে হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার ঘরমুখী মানুষকে। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে লঞ্চ ও স্পিড বোটগুলোতে গত কয়েকদিনের তুলনায় আজ মানুষের চাপ বেশি। ঈদে বাড়ি ফেরার খবর জানাতে সদরঘাটে আছেন অনিমেষ কর, কমলাপুর রেল স্টেশনে আসমা মিতা এবং গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী তানজির মেহেদি। অনিমেষ কর, প্রথমেই জানতে চাইব যে দক্ষিণাঞ্চলমুখী যে মানুষরা যারা ফিরছেন লঞ্চে করে, তাদের কি পরিস্থিতি? তাদের পরিস্থিতি মোটামুটি স্বস্তিদায়কই বটে, কারণ হচ্ছে যারা আসছেন প্রত্যেকের প্রায় লঞ্চে জায়গা পাচ্ছেন এবং যাওয়ার সুযোগও পাচ্ছেন, এবং শেষ মুহূর্তে এসেও কয়েকজনের সঙ্গে কথা হচ্ছে, তারা কেবিনও পেয়েছেন। মোটামুটি লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে গত বছরের তুলনায় এবছর তাদের ব্যবস্থাপনা অনেক ভালো, লঞ্চের সংখ্যাও অনেক বেশি। এ পর্যন্ত প্রায় আজকে সারাদিনে 70টির মতো লঞ্চ ছেড়ে গেছে, আরো প্রায় 50টি লঞ্চ ছাড়া। সঙ্গে থাকুন, গুড নিউজ ইজ নো নিউজ। আমরা আবার আপনার কাছে আসবো। আসমা মিতা, আপনার কাছে জানতে চাই যে আজকে সারাদিনের পরিস্থিতি কি, ট্রেনের শিডিউল কেমন ভাবে চলছে, বিপর্যয়ের যে খবরগুলি সারাদিনে বলছিলেন সেগুলি এখনকার পরিস্থিতি কি?
বিপর্যয়ের যে খবর সারাদিন আমরা বলে এসেছি তার থেকে আসলে এখন পর্যন্ত যাত্রীরা মুক্তি পায়নি। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যে 4টি ট্রেন ছিল জাহিদ, সেই 4টি ট্রেনকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের যে ডিসপ্লে স্ক্রিন রয়েছে সেখানে এরই মধ্যে দেখিয়ে দিচ্ছে 4টি ট্রেনই কিন্তু দেরি হবে। 3টি ট্রেন ছিল, কিছুক্ষণ আগে আরেকটিও বিলম্ব ঘোষণা করা হলো এবং এগুলোর কোনোটির ক্ষেত্রে 1 ঘন্টা, কোনোটির ক্ষেত্রে 1.5 ঘন্টা, কোনোটির ক্ষেত্রে 2.5 ঘন্টা, একটির ক্ষেত্রে দেখলাম আমি প্রায় 3 ঘন্টার মতন দেরি ঘোষণা করা হয়েছে। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ যেহেতু দেরি ঘোষণা করছে, ফলে বোঝাই যাচ্ছে যে তারা যে নির্ধারিত সময় বলছেন তার চাইতেও আসলে বেশি সময় লেগে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ তারা যে সময় হিসাব করছেন অনেক ক্ষেত্রে। এই যে দেরি হচ্ছে, সেই দেরিটা মানুষ স্টেশনে এসে জানতে পারছেন নাকি আগের থেকে জানার কোনো সুযোগ আছে? অর্থাৎ এখন তো জানেন কমিউনিকেশনের অনেক মাধ্যম আছে, ইন্টারনেট আছে, অন্য কোনোভাবে ঘর থেকে মানুষ জানতে পারে কিনা যে আমার যেটা 8:30টার সময় ছাড়ার কথা ছিল সেটি আসলে 10:30টার সময় ছাড়বে? হ্যাঁ, এরকম একটা সার্ভিস কিন্তু আছে রেলওয়ের, যেখানে SMS করলে যাত্রীরা জানতে পারেন যে কতখানি বিলম্ব হবে। তবে সেটা সবসময় যে খুব কাজে দেয় তা নয়, তার কারণ হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুতে মনে করলো যে এটি আসতে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা আমি যেটি দেখলাম যে সেই 2 ঘন্টা থেকে বেড়ে কিন্তু আরও বেশি সময় তারা নিয়ে ফেলেছেন। ফলে দেখা গেছে যে যাত্রী ওই 2 ঘন্টা দেরি হিসাব করেই হয়তো স্টেশনে এসেছেন, আসার পর আরও 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এমনিতে বেশিরভাগ যাত্রী অবশ্য আমি দেখছি যে ট্রেনের যে নির্ধারিত সময় সেই সময় মাথায় রেখেই তারা আসছেন এবং আসার পর একটা দীর্ঘ সময় তাদেরকে এই প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে, যার ফলে ভোগান্তি কিন্তু একদমই কমছে না যাত্রীদের। আসমামিতা, স্টেশনের রেলগাড়িটা ঘড়ির কাঁটা মেনে চলছে না, এটুকুই বুঝতে পারছি। আমরা একটু গাবতলীতে যাব। তানজিল মেহেদি, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই গাবতলীতে মানুষের কি অবস্থা, সেখানে মানুষ ঠিকমতো যেতে পারছে কিনা, বাসগুলির নিয়ম মেনে চলছে কিনা? ঘরমুখ মানুষ যারা আসলে আগেই টিকিট কেটে রেখেছিল প্রিয়জন সঙ্গীত করার আর যে শান্তি, সেই সুখ এবং শান্তির জন্য কিন্তু তারা প্রত্যেকের টিকিটে আসলে আর সময়সূচি যেটি লেখা ছিল তার সঙ্গে বাস্তব পরিস্থিতির আসলে কোনো মিল নেই। আমরা এখানে এসে প্রত্যেকটি যাত্রী কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, এভাবে 7-8 ঘন্টা ধরেও এখানে অপেক্ষা করছে, তেমন যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ের যেটি, সেটি আসলে এখানে কোনো শিডিউলই নেই বললেই চলে, কেননা যখন কোনো গাড়ি আসছে তখনই সেই গাড়িটিকে কোনো রকম একটু পরিষ্কার করে আবারও পাঠিয়ে দেওয়া হচ্ছে তার গন্তব্যে, কেননা যেহেতু মহাসড়কগুলোতে তীব্র যানজট রয়েছে এবং সেই যানজট পাড়ি দিয়ে প্রত্যেকটি গাড়িকে ঢাকা পৌঁছতে যেমন সময় লাগছে, যার কারণে যেহেতু সময় বেঁধে গাড়িগুলো ঢাকায় পৌঁছতে পারছে না, ফলে ঢাকা ছেড়েও গাড়িগুলো ঠিক সময় মতো যেতে পারছে না, যার কারণে যাত্রীদেরকে সবচেয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে তারা গাবতলী বাস টার্মিনালে এসে বসে আছে। কিন্তু গাড়ি ছাড়ার বিষয়টি নিয়ে বাস কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। তারা যেটি জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া ঘাটের চলাচলটি স্বাভাবিক না হবে, ফেরি চলাচল যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই যানজটের খুব বেশি উন্নতি হবে বলেও তারা মনে করছে না। তারা তাদের অভিজ্ঞতা থেকে যেটি বলছে যে যতক্ষণ পদ্মার স্রোতের কারণে যেহেতু একটু ফেরি চলাচলে বিঘ্ন তৈরি হয়েছে, সেই বিষয়ে আসলে সরকারকে আগেই আরও পদক্ষেপ নেওয়া দরকার ছিল বলে তারা আমাদেরকে মত দিয়েছেন। তারা যেটি বলছে যে ফেরি চলাচলের বিষয়টি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়কেও যানজটের যে বিষয়টি সেটি আসলে লাঘব হবে না। এবং তানজিল মেহেদি, এটি একটি পথের জন্য ঠিক, কিন্তু অন্য অনেকগুলি পথ যেমন উত্তরাঞ্চল কিংবা চট্টগ্রামের দিকে যে পথগুলি আছে সেগুলিতে কিন্তু ফেরি পারাপার নাই, কিন্তু তারপরেও আমরা যানজট দেখছি দীর্ঘ। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে সড়ক মন্ত্রী বলেছেন যে এগুলির জন্য তিনি দুঃখিত, কিন্তু সত্যিকার অর্থে এই বছর ভালো যে সড়কগুলি ছিল, আমরা গত কয়েক বছরের সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখি যে ময়মনসিংহের যাওয়ার রাস্তা, উত্তরাঞ্চলে যাওয়ার রাস্তা এবং কুমিল্লা চট্টগ্রামের দিকের রাস্তা, সিলেটের রাস্তা, এই রাস্তাগুলি সবই ভালো, কিন্তু তারপরেও ভোগান্তি পিছু ছাড়েনি। সেটি নিয়ে যাত্রীরা কি বলছে সেগুলি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তবে একটা বিরতির পর আপনাদের তিনজনের কাছে ফিরে আসছি। আসমামিতা, অনিমেষ কর, তানজিল মেহেদি, তিনজনই আমাদের সঙ্গে থাকুন। মেজর স্পিকে নিচ্ছে একটা বিরতি।
ঈদে বাড়ি ফেরার খবর জানাতে সদরঘাটে আছেন অনিমেষ কর, কমলাপুর রেল স্টেশনে আসমা মিতা এবং গাবতলী বাস স্ট্যান্ডে সহকর্মী তানজির মেহেদি। প্রথমে অনিমেষ করের কাছে যাব। অনিমেষ, ভালো খবরই জানাচ্ছিলেন আপনি, কিন্তু আপনার খবরটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। আমরা আবার একটু জানতে চাই অনিমেষ, যে কি পরিস্থিতি এবং এই যে ভালো হচ্ছে এবার দক্ষিণাঞ্চলে যাওয়া, সেইটার জন্য আসলে প্রশাসনের দক্ষতা নাকি কোন বিষয়টিকে আপনি মার্ক দিবেন বেশি? বলা হচ্ছে যে এবার প্রচুর পরিমাণ লঞ্চ বাড়ানো হয়েছে। 120টি লঞ্চ আজকে সারাদিনে ঢাকা বরিশাল এই রুটে চলছে। ঢাকা থেকে এ পর্যন্ত প্রায় 70টি লঞ্চ ছেড়ে গেছে, আরো 50টি লঞ্চ ছাড়ার অপেক্ষা রয়েছে এবং আগামীকাল সকালেও লঞ্চ ছেড়ে যাবে যদি যাত্রী থাকে। এই কারণেই যাত্রীদের লঞ্চ পেতে কোনো ভোগান্তি এখনো পর্যন্ত হচ্ছে না এবং প্রশাসনের নজরদারি কিন্তু সার্বক্ষণিকভাবে আছে। আমরা দেখতে পেয়েছি যে ম্যাজিস্ট্রেটরা এখানে নিয়মিত টহল দিচ্ছেন, নৌ পুলিশ টহল দিচ্ছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা, এবং আমরা জরিমানা করতেও দেখেছি। একটি লঞ্চের অনুমোদনবিহীনভাবে ঘাটে এসে ভিড়ার কারণে জরিমানা করা হয়েছে। নজরদারির মধ্যে আছে। যাত্রীরাও এই কারণে সন্তোষ প্রকাশ করেছেন যে কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। প্রত্যেকটি লঞ্চে যে পরিমাণ ভাড়া নেবার কথা তার 4টি টানানো আছে এবং সেই অনুযায়ী ভাড়া নেওয়া আছে। সার্বিকভাবে এই ব্যবস্থাপনা, তারা বলছেন যে গতবার যে ব্যবস্থাপনা ছিল তার চেয়ে এবারের ব্যবস্থাপনাটি অনেক ভালো, সেই কারণেই এই অবস্থাটি তৈরি হয়েছে। অনিমেষ কর, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু কমলাপুরে যাব আসমা মিতার কাছে। আসমা মিতা, আগামীকালকের কোনো টিকিট আগের থেকে দেয়া হয়নি, আমরা জানি না যে পরবর্তীতে দেয়া হয়েছিল কিনা, কিন্তু এই যে একটা বাড়তি দিন পাওয়া গেল, এইটির কোনো বাড়তি ব্যবস্থাপনা যাত্রী সেবার জন্য করা হয়েছে কিনা, কোনো তথ্য আছে আপনার কাছে? বাড়তি ব্যবস্থাপনা আসলে রেল কর্তৃপক্ষের মাথায় ছিল যে পরবর্তীতে যেহেতু ঈদের দিন আগে জানা ছিল না, কিন্তু 12 তারিখ বা 13 তারিখ এরকম একটা ধারণা রেখেই তারা ট্রেনের টিকিট ছেড়েছিলেন। যেহেতু 12 তারিখ ধারণা করে একটা দিন হাতে রেখেই 12 তারিখের টিকিটটা না ছেড়ে বরং 11 তারিখ পর্যন্ত ছাড়া হয়েছিল, কিন্তু 12 তারিখের টিকিটটাও যেন থাকে এবং 13 তারিখও ঈদ হতে পারে এটি মাথায় রেখেও কিন্তু যেই স্পেশাল সার্ভিসগুলো ঈদের প্রথম দিন থেকেই যাচ্ছে, অর্থাৎ এই লটের প্রথম দিন থেকে যাচ্ছে, সেই একই সার্ভিস কিন্তু 12 তারিখেও যাবে। অর্থাৎ সার্ভিসের কোনো হচ্ছে না, উল্টাপাল্টা হচ্ছে না, বরঞ্চ আগামী কালকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকিট এর পরে এসে অনেকেই এসে এইখান থেকে স্টেশন থেকে সংগ্রহ করে গেছেন। এমনকি শেষ সময়ে এসেও কিন্তু কালকের টিকিটটা অনেক সহজেই সবাই পেয়ে যাচ্ছে, বরঞ্চ আজ পর্যন্ত যেই টিকিটগুলো অর্থাৎ আগাম যে টিকিটগুলো বিক্রি করা হয়েছে সেগুলো সংগ্রহ করতে যত বেশি ঝক্কি পোহাতে হয়েছে, 12 তারিখের টিকিট পেতে কিন্তু অতটা ঝক্কি পোহাতে হয়নি। আসমা মিতা, আজকে যারা যেতে পারবেন না তাদের জন্য হয়তো আগামীকাল একটা ভালো সুযোগই থাকবে। আমরা চলে যাব গাবতলীতে। তানজির মেহেদি, এই যে বিভিন্ন সড়কে যে যানজট হয়েছে সেটির জন্য সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের তিনি এটি দায় স্বীকার করে নিয়েছেন, কিন্তু এই যে যারা গাড়ি পরিচালনার সঙ্গে আছে তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? মূলত কোন কারণে এই যে গাজীপুর, চন্দ্রা বা অন্যান্য জায়গাগুলিতে যেই যানজট হয়েছে সেটিকে তারা কোন সমস্যাটিকে চিহ্নিত করছেন? তানজির মেহেদি, যারা পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট আছে তারা এইবারের যে যানজটটি সেটিকে কিভাবে দেখছেন? কোন কারণে, ব্যবস্থাপনার কোন ধরনের ত্রুটির কারণে হয়েছে? যেটি মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই দুটি মহাসড়ক কিন্তু 4 লেনে উন্নীত হয়েছে, কিন্তু উন্নীত হওয়ার পরে দুটি মহাসড়কেও কিন্তু যানজটের খবর আমাদের কাছে রয়েছে। এটির কারণে পরিবহন ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি তারা বলছে যে সেটি হচ্ছে মহাসড়কগুলো 4 লেনে হয়েছে ঠিক আছে, কিন্তু মহাসড়কে কোথাও কোথাও যে সেতু রয়েছে সেতুগুলো আসলে 1 লেন বিশিষ্ট, অর্থাৎ গাড়ি যখন সেই সেতুগুলো পার হচ্ছে, যেহেতু ঈদ উপলক্ষে অনেকগুলো গাড়ির বাড়তি চাপ থাকে, সেই চাপ সামাল দিতে গিয়ে আসলে 1 লেন যেখানে হয়েছে সেখানে যানজটের তৈরি হচ্ছে এবং সেটির প্রভাব পুরো মহাসড়ক জুড়ে ছড়িয়ে পড়ছে। এছাড়া আরেকটি বিষয়, যেটি মহাসড়কের পাশে যেহেতু গরুর বাজার বসানো হয়েছে, গরুর হাট বসেছে, পশুর হাট বসেছে, এগুলো অন্যতম একটি কারণ এই যানজট তৈরি করার ক্ষেত্রে। আরেকটি বিষয় যে আমরা রমজানের ঈদে যেটি দেখেছি যে রমজান আর ঈদ শুরু হওয়ার 3 দিন আগে থেকে আসলে মহাসড়কগুলোতে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়, ট্রাক চলাচল বন্ধ থাকে, কাভার্ড ভ্যান বন্ধ থাকে।
কিন্তু এবারের ঈদে যেটি হয়েছে আসলে গরুগুলোকে যদি হাটে নিয়ে আসতে হয় ট্রাকের মাধ্যমে আনতে হয়, যার কারণে আসলে মহাসড়কগুলোতে প্রচুর পরিমাণ গরুবাহী ট্রাকের সংখ্যাটাও আছে। এগুলো কিন্তু মহাসড়কের মধ্যে বাড়তি প্রভাব ফেলেছে। অর্থাৎ একদিকে তো যাত্রীবাহী গাড়ির চাপ রয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে গরুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো, অর্থাৎ সব মিলিয়ে আসলে মহাসড়কগুলোতে তীব্র যানজটের তৈরি হয়েছে। এবং এর জন্য আসলে পরিবহনের সঙ্গে যারা জড়িত তারা যেটি বলছে যে আগে থেকে আরো কিছু ব্যবস্থা গ্রহণ করলে হয়তো এই কিছুটা সুফল পাওয়া যেত। মেহেদী, আসমা মিতা এবং অনিমেষ কর, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা ভিডিও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। ক্রেতারা ঝুঁকছেন দেশি গরুর দিকে, তাই ভারত ও নেপালি গরু কম বিক্রি হচ্ছে। এদিকে মহিষ ও ছাগলের বিক্রিও চলছে সমান তালে। বাগেরহাটের পশুর হাটগুলো শেষ মুহূর্তে জমে উঠেছে। অধিকাংশ ক্রেতাই ঝুঁকছে দেশি গরুর দিকেই। আগের বছরগুলোর তুলনায় ভারত ও নেপাল থেকে আনা গরু কম বিক্রি হচ্ছে। মহিষ ও ছাগল বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে। বাগেরহাটের 9টি উপজেলায় সব মিলে হাট বসেছে 43টি। বাজার আজকের ভালো, ক্রয় ক্ষমতার মধ্যে আছে, কেনা যাচ্ছে। আমি একটা কিনছি, বেশ ভালো। আমাদের গরুর বাজার খুব ভালো, মোটামুটি খারাপ না। আমরা অনেক গরুই বেচা কিনা করেছি। এদিকে বরিশালে গরুর দাম চড়া, ভারতীয় গরু আসছে না, তাই স্থানীয় গরুর দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। এরই মধ্যে এ নিয়ে গড়ে উঠেছে সিন্ডিকেট। আমাদের দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত চর এলাকায় যে সমস্ত গরু হয় তাতেও কুষ্টিয়া, মেহেরপুর, যশোরের গরু আমাদের এখানে কোনো প্রয়োজনই পড়ে না। ও সমস্ত গরুতে বিষাক্ত ইনজেকশন, রাসায়নিক দেয়া থাকে। কোরবানি ঈদের আগেই বেনাপোল সীমান্তের 5টি পশু খাটাল ভরে থাকত ভারতীয় গরু মহিষে। তবে এবারে চিত্র ভিন্ন। সীমান্তের 7 মাইল, নাভারণ ও ঝিকরগাছায় পশুর হাট জমে উঠেছে সারসার 2100 খামারের উৎপাদিত গরু দিয়ে। খামারে 60 থেকে 75টা গরু আছে। একটা লাভজনক ব্যবসা। আমরা এই ব্যবসায় ইতিমধ্যে 60 থেকে 65টা গরু বিক্রি করেছি। কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্থিক লেনদেন ও যানজট নিরসনেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়া কুড়িগ্রাম, নাটোর, ঝিনাইদহ, রাজবাড়ী সহ দেশের প্রায় সব জেলায় জমে উঠেছে পশুর হাট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশুরহাটের খবর জানাতে ঢাকার আফতাবনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম, বগুড়া থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং খুলনা থেকে সহকর্মী শামীমুজ্জামান। নূরে আলম, আপনার কাছেই প্রথমে জানতে চাই যে ঢাকার বাজারগুলির কি অবস্থা। আমরা সাধারণভাবে দেখি যে ঈদের একদিন আগে এই বাজারটা হয়, সেই বাজারটা সবচেয়ে বেশি বেচা কেনা হয়। আজকে সন্ধ্যায় এখন বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আমি এখন যেখানে আছি এটি কিন্তু ঢাকার অন্যতম একটি বড় হাট এবং এখানে কিন্তু সকালের পর থেকেই কিন্তু মানুষের সমাগম কিন্তু অনেক ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের সংখ্যা কিন্তু বাড়তে থাকে এবং যেটা সন্ধ্যার পরে অনেক গুণ, কয়েক গুণ বেড়ে যায় ক্রেতাদের সংখ্যা। এবং আমি যদি বলি যে আজকের কিন্তু গরুর দাম গতকালকের থেকে কিন্তু অনেকটাই কমে গেছে এবং আমি একটু যদি স্পেসিফিকলি বলি তাহলে গতকালকে যে গরুটি, আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম যে গতকালকে তিনি 5টি গরু নিয়ে এসেছিলেন এবং একটি গরু গতকালকে তিনি বিক্রি করেছিলেন 70,000 টাকা দামে এবং যে একই মানের গরু আজকে সকালে তিনি বিক্রি করতে পেরেছেন প্রায় 65,000 টাকা এবং যেটি এই সন্ধ্যার পরে মানে কিছুক্ষণ আগে তিনি বিক্রি করেছেন আরেকটি গরু যে 55,000 টাকা। মানে গরুর দাম কিন্তু কয়েক দফা কমে যাচ্ছে এবং সন্ধ্যা বাড়ার সাথে সাথে কমে যাওয়ার কারণ কি? কালকে থেকে আজকে যদি একই মানের গরু 20,000 টাকার পার্থক্য হয়, কি কারণে কমছে মনে করেন? হ্যাঁ, কমে যাওয়ার কারণ হিসেবে তারা বলছে যে আমি আরেকটু যদি স্পেসিফিক তথ্য বলি যে এই হাটে কিন্তু গতকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 2.5 লাখের মতো গরু ছিল এবং এই গরু তো বিক্রি হচ্ছে। এরপরে প্লাস হচ্ছে ঢাকার বাইরে থেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু গরু আসছে এবং আমি এখানে বিকাল 4টা থেকে আছি এবং 4টার পর থেকে কিন্তু প্রায় 15 ট্রাক গরু আমি ঢুকতে দেখেছি। এই যে গরুর সরবরাহ বাড়ছে কিন্তু সেই তুলনায় কিন্তু মানে ক্রেতা কিন্তু কম। যে পরিমাণ গরু আছে ক্রেতা আছে প্রচুর, কিন্তু যে পরিমাণ গরু আছে তার থেকে কিন্তু ক্রেতার সংখ্যা কম। এর ফলে গরুর দাম কিছুটা কম হচ্ছে। এবং আমি যদি আরেকটু বলি যে বড় গরু যেগুলো মানে 1 লাখ টাকার উপরে যেসব গরুর দাম সেগুলো কিন্তু একেবারেই কম বিক্রি হচ্ছে। এবং আমি এরকম বড় গরুর কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম,
তারা আমাদেরকে জানিয়েছে যে একজন বিক্রেতা আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা বুঝতে পারছি যে ঢাকার বাজারের অবস্থাটা হয়তো এখন একটু ক্রেতাদের পক্ষে। হাসিবুর রহমান, সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের দিয়ে প্রচুর গরু আমরা অন্যান্য বছর আসতে দেখি অন্যান্য দেশ থেকে, এই বছর সেটির পরিস্থিতি কেমন? গত 2-1 দিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? জাহিদ ভাই, আমি গত 3-4 দিন আগে বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলা ঘুরে এসেছি, বিশেষ করে ঠাকুরগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড়ের একটি অংশের পাশাপাশি আরও কিছু জায়গায়। সবগুলো জায়গাতে আমি একটু খুব যেটা আমি এর বিগত বছরগুলোতে দেখিনি, যেমন দুই দেশেরই সীমান্তরক্ষী বাহিনীরা এবার কিন্তু খুবই কড়া অবস্থানে রয়েছে, যে কারণে ভারতের যে অবৈধ সীমান্ত পথগুলো রয়েছে, যেসব পথগুলি সাধারণত গরু বাংলাদেশে আসে, সেই পথগুলোতে এবার একটা জায়গাতেও আমি দেখিনি বা খবর পাইনি যে গরু আসছে। তবে যে কয়েকটি করিডোর আছে এই অঞ্চলে, বিশেষ করে হিলি, বুড়িমারির পাশাপাশি কুড়িগ্রামেও কয়েকটি করিডোর আছে, সেই সব করিডোর থেকে যে সংখ্যক গরু এসেছে তা একেবারেই বলা যায় যে দশমিকের পর শূন্য দিয়ে শুরু হয়েছে সংখ্যাগুলো, এই রকম অবস্থা। যেমন কুড়িগ্রামে গত বছর আমরা যে করিডোরটির হিসাব সবসময় রাখতাম, সেখানে দেখা গেছে যে একদিনে 3200 পর্যন্ত গরু এসেছে, সেখানে এবার বলা যায় যে 100 গরু আসেনি, এমন একটা অবস্থা। এবং তার প্রভাবগুলো আমরা হাটেও দেখেছি, বিশেষত এই অঞ্চলে যেসব হাট বাজার রয়েছে, আমি অন্তত 30টি হাটে গেছি, গরুর হাটে, তাতে আমার নজরে খুব কমই এসেছে ভারতীয় গরু। আর এবারে কেমন ভারতীয় গরুর চাইতে দেশি গরুর প্রতি টান দেখেছি। জাহিদ ভাই, বুঝতে পারলাম না প্রশ্নটা। হাসিবুর রহমান, দাম কি রকম দেখছেন? যথেষ্ট বেশি, কম অথবা সাধ্যের মধ্যে? দাম কিন্তু আজকে কিন্তু ক্রেতারা খুব খুশি, আজকের ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত দরের মধ্যেই গরু কিনতে পেরেছে। তবে বিক্রেতাদের মধ্যে একটু বিষণ্ণতা রয়েছে, তাদের অনেকেই, আমি যে হাটটিতে রয়েছে এটা বগুড়া শহরের ভেতরে কালীতলা হাট, সেখান থেকে আমি বেশ কয়েকজন বিক্রেতাকে গরু ফিরিয়ে নিয়ে যেতে দেখেছি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেন ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, তারা বলছে যে দুইটি কারণ, যে আগামীকালকে তারা আরেকবার বিক্রির শেষ চেষ্টা করবে, আর যেহেতু ক্ষতি তাদের একটা হয়েই যাচ্ছে, সে কারণে শেষবারের হাট যেটা সেটাতে একটু পুষিয়ে নেবার চেষ্টা। আর অনেকজন আবার বলছেন যে এই একটা গরুকে পুষতে তার প্রতিদিন যে খরচ হয়, সেই খরচটার হিসাব করলে তারা বছর শেষে গিয়ে দেখবে যে দামটা পাবে আগামী বছর একেবারেই নির্ভর করে থাকতে হবে ভাগ্যের উপর, সেই জায়গায় তারা যেতে চায় না, যে কারণে কম দামে হলেও গরু বিক্রি করে দিচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রেখে জাহিদ ভাই, যেগুলো গরুর দাম 80,000-এর উপরে, অর্থাৎ 1 লাখ বা 1 লাখের উপরে, সেরকম গরু কিন্তু খুবই কম বিক্রি হয়েছে। আমি বেলা 4টায় এই হাটে একটা গরু দেখেছি 1,40,000 টাকা দাম চেয়েছিল, সেই গরুটা কিন্তু রাত্রি 8:30টায় আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঝারি গরুর চাহিদায় এবার ক্রেতাদের মধ্যে আমি বেশি দেখতে পেয়েছি। আমরা একটু খুলনা যাব। শামীমুজ্জামান, খুলনার পরিস্থিতি কি? খুলনার হাটগুলিতে দামের অবস্থা কিরকম, এবং এই অঞ্চলে যে বর্ডারগুলি আছে সেইখানে গরু আসা আগের সঙ্গে যদি তুলনা করেন, কি পরিস্থিতি? জাহিদ ভাই, এখানে বলে রাখছি, খুলনা মহানগরী সহ খুলনা জেলায় কিন্তু এবার 28টি গরুর হাট হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গরুর হাট খুলনা মহানগরীতে জিওয়া গেট, আর খুলনা এবং শাহপুর গরুর হাটে। আমি এই 3টি হাট সহ খুলনাতে অন্তত মিনিমাম 10টি হাটে গিয়েছি। আমি 10টি হাটে গিয়ে যেটা দেখেছি যে এবার কিন্তু আসলে খুলনার কোনো হাটেই কিন্তু যে ভারতীয় যে গরু, সে ভারতীয় গরু কিন্তু নেই। অর্থাৎ গত বছর কিন্তু বেশ ভারতীয় গরু ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু এই বছর একদম শূন্য, অর্থাৎ কোনো হাটেই ভারতীয় গরু নেই। তবে এই বিষয়ে কথা বলেছিলাম আমি খুলনা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে। তিনি যেটা বলছেন যে গত বছর কিন্তু খুলনাতে সব মিলিয়ে পশু বিক্রি হয়েছিল 59,000, এবং এবছর কিন্তু 68,000-এরও বেশি গরু উৎপাদন হয়েছে, যে কারণে আসলে স্বাভাবিকভাবে যে চাহিদা থাকে, চাহিদার চেয়েও কিন্তু উৎপাদন বেশি হয়। কিন্তু আসলে ক্রেতাদের মধ্যেই প্রথমত যে ভারতীয় গরুর প্রতি আগ্রহ অনেকটাই কম, যেহেতু ক্রেতাদের মধ্যে ভারতীয় গরুর প্রতি আগ্রহ কম থাকায় কিন্তু আসলে এবছর ভারতীয় গরু আসছে না। এছাড়া আমি কিন্তু কথা বলেছিলাম আমাদের বেনাপোল, যশোর এবং সাতক্ষীরা। হাসিবুর রহমান, নূরে আলম, আপনাদের 3জনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। উদ্ধার তৎপরতা চলছে টঙ্গীর ফয়েল কারখানায়। ধ্বংসস্তূপ থেকে আরও 4 কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 29, নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। টঙ্গীর কারখানার সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন মোশাররফ হোসেন।
স্বাগত মোশাররফ হোসেন, আমরা প্রথমেই জানতে চাইব যে আপনাদের একটা দীর্ঘ উদ্ধার তৎপরতা, এই তৎপরতার মধ্য দিয়ে আপনাদের নিশ্চয়ই একটা প্রাথমিক ধারণা হয়েছে যে কি কারণে এই দুর্ঘটনাটি হলো, সেটি কি আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন? আমরা আসলে গতকালকে যে অগ্নি নির্বাপন শুরু করেছি, এটা একটি বড় বিস্ফোরণের ঘটনা থেকে আমরা কার্যক্রম শুরু করেছি এবং এটা অনেকেই বলছে যে গ্যাসের বিস্ফোরণ, অনেকে বলছে বয়লার বিস্ফোরণ। তো আমরা সম্পূর্ণ সার্চ অ্যান্ড রেস্কিউ শেষে যে এখন এবং তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা তদন্ত শেষে এটা কনফার্ম হওয়া যাবে আসলে এই বিস্ফোরণটি কিসের জন্য হয়েছিল। মোশাররফ হোসেন, এই যে লম্বা সময় ধরে আগুন জ্বলছে, এইটার মূল কারণ কি মনে করেন? আগুন আসলে আপনার জানার অবগতির জন্য বলছি সবার দর্শকদের জন্য যে আজকে সকালের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন আসলে আগুন নেভানোর একটি পর্যায়ে হলো ড্যাম্পিং ডাউন, এই কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং আজকে বিকাল থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আমরা অতিরিক্ত আরও 4টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই বাড়িটি আমরা দেখেছি যে আগুন লাগার পরে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। তো জনাব মোশাররফ হোসেন, এই উদ্ধার তৎপরতার অভিজ্ঞতা থেকে বলবেন যে এই ধরনের কারখানা বা যে যদি অন্য কারখানার ক্ষেত্রেও সতর্কতার জন্য আপনারা এখন এই অভিজ্ঞতা থেকে নতুন কোনো পরামর্শ দিবেন কিনা, বা মানুষের কি ধরনের প্রস্তুতি রাখা উচিত? আসলে আমাদের যে ফায়ার সেফটি কনসার্ন হওয়া উচিত সবারই, এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী সকলের ফ্লোর ফায়ার সেফটি প্ল্যান নিশ্চিত করা এবং তা বাস্তবায়ন করা, যাতে যে কোনো দুর্ঘটনায় প্রতিটি ভবনের সামনে ফায়ারের গাড়ি যেতে পারে, অগ্নি নির্বাপন করতে পারে এবং উদ্ধার কার্য পরিচালনা করতে পারে। মোশাররফ হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।